নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আচ্ছা, আমরা কি এখন এক বড় সড়ো বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছি? আমাদের চারপাশে কি জাল বুনছে আমাদের শত্রুরা? গোয়েন্দা রিপোর্ট বলছে গত বছর ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর এই সময়টা ভারতের জন্য অত্যন্ত সংকটজনক। সীমান্তের ওপার থেকে আসা বিপদের মেঘ ঘনিয়ে আসছে উত্তর ভারত থেকে শুরু করে আমাদের এই পশ্চিমবঙ্গ পর্যন্ত। আপনি হয়তো ভাবছেন জম্মুর খবর কলকাতায় বসে শুনে কি হবে? এখানেই কিন্তু আসল টুইস্ট। সম্প্রতি বিএসএফ জম্মুর কানাচক সেক্টরে শরীফুল ইসলাম ভূঁইয়া নামে 19 বছরের এক বাংলাদেশি যুবককে ধরেছে। তার কাছে কোনো পাসপোর্ট নেই, কোনো নথি নেই, শুধু একটা ফোন পাওয়া গিয়েছে। কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য হলো এই ছেলেটি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতের বুক চিরে সোজা পৌঁছে গিয়েছিল উত্তর পশ্চিম সীমান্তে কাশ্মীরে। এটা কি স্রেফ অনুপ্রবেশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর ট্রানজিট নেটওয়ার্ক, জঙ্গিদের এ মাথা থেকে ও মাথা যাওয়ার নেটওয়ার্ক? সেই ছবি দেখাচ্ছি, সেই ধৃত 19 বছর বয়সের বাচ্চাটার ছবি দেখাচ্ছি, কিংবা সেই যুবকের ছবি দেখাচ্ছি যার কোনো পাসপোর্ট নেই, যেই বাংলাদেশি, কোনো পাসপোর্ট নেই, কোনো নথি নেই, মাত্র একটা মোবাইল ফোন, এবং তাতে একগুচ্ছ এনক্রিপ্টেড অ্যাপ। কার সঙ্গে কথা বলে, কেন এই এনক্রিপ্টেড অ্যাপ, কেউ জানে না। বাংলা হয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকলো, অর্থাৎ পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢুকেছে, তারপর সোজা চলে গেল জম্মু কাশ্মীরে এবং ঘুরঘুর করছিল জম্মু কাশ্মীরে ভারত পাকিস্তান বর্ডারে। সূত্র বলছে যে এ হয়তো পাকিস্তান টপকে যাওয়ার চেষ্টা করছিল। গোয়েন্দারা বলছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশ থেকে জম্মু পর্যন্ত সুসংগঠিত জঙ্গিদের ইল্লিগাল ট্রানজিট নেটওয়ার্ক এই মুহূর্তে কাজ করছে। তারা আমাদের ঘরের পাশ দিয়ে জঙ্গি পাচার করছে, কিংবা জঙ্গিদের পাচার করছে। আর এই পুরো ছকটা সাজিয়েছে একটি নতুন নাম, জামাত উল আনসার ফিল হিন্দেল শরিকিয়া। জামাতুল আনসার ফিল হিন্দেল শরিকিয়া, JAFHS, নতুন একটি জঙ্গি সংগঠন। হুজি বি এবং জেএমবির অবশিষ্টাংশ মিলে তৈরি হয়েছে এই JAHFS জঙ্গি সংগঠন। এই ভয়ঙ্কর ছাতা সংগঠন, তারা এই মুহূর্তে জঙ্গিদের ইনফিল্ট্রেশন করানোর কথা ভাবছে। এই সংগঠনের মূল লক্ষ্য কি জানেন? উত্তর পূর্ব ভারতে একটি সারিয়া ভিত্তিক স্বায়ত্তশাসিত কিংবা অটোনমাস রিজিয়ন তৈরি করা। তারা পশ্চিমবঙ্গ এবং আসামকে তাদের প্রধান যাতায়াতের রুট বা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। এর মাথা আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ। এই মাহমুদ বাংলাদেশ থেকে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে জঙ্গিদের। আর এই গোটা নেটওয়ার্কের সামরিক দিক সামলাচ্ছে মাসুকুর রহমান ওরফে রণবীর। এদের সবচেয়ে ভয়ের দিক হলো এরা আমাদের পশ্চিমবঙ্গ আর আসামকে তাদের মূল আস্তানা হিসেবে ব্যবহার করছে। এখানেই তারা জঙ্গি নেটওয়ার্ক বাড়াচ্ছে এবং এখানেই তারা জঙ্গি কার্যকলাপ শুরু করছে। সম্প্রতি জম্মুর কানাচক সেক্টরে শরীফুল ইসলাম ভূঁইয়া নামে যে 19 বছরের বাংলাদেশি তরুণ ধরা পড়েছে, সেও কিন্তু এই সুসংগঠিত কিংবা সুসংগঠিত পাচার চক্রের প্রমাণ দিচ্ছে। এমনি তো একজন বাংলাদেশি যুবক বাংলার সীমান্ত থেকে, বাংলাদেশ থেকে বাংলার সীমান্ত হয়ে ভারতে ঢুকে কাশ্মীর পৌঁছে যায় না। নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য এটাই যে এই নতুন জঙ্গি সংগঠনটি এই মুহূর্তে এরকম আরও একাধিক যুবককে ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। বর্তমানে ভারতের উত্তর এবং পূর্ব সীমান্তে ভয়াবহ জঙ্গি তৎপরতা দানা বাঁধছে। গোয়েন্দা রিপোর্ট বলছে গত বছর ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর যে সময়টা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর, খুবই চাপে। এবং এর সবচেয়ে উদ্বেগজনক খবর হলো এই বাংলার মুর্শিদাবাদ এবং মালদা জেলায় এই জঙ্গিদের একটা বিশাল নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। আবারও বলছি, মালদা এবং মুর্শিদাবাদে এই জঙ্গিদের বিশাল নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে, এমনটাই সূত্র মারফত খবর।
মুর্শিদাবাদে আঞ্চলিক কোঅর্ডিনেটর এই জঙ্গিদের, তার নাম মোহাম্মদ হোসেন ওরফে হোসাফ। এ 20 থেকে 30 জন জঙ্গিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে, এটাই সূত্র মারফত খবর। এমনকি মুর্শিদাবাদের একাধিক কৃষি জমিতে গোপনে ট্রেনিং ক্যাম্প চালানোর খবরও পাওয়া যাচ্ছে। এই ট্রেনিং ক্যাম্প এই JHAFS নতুন জঙ্গি সংগঠনটির একটি পার্ট। আবার মালদার দিকে চোখ দিন। মালদায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি, তিনি 8 থেকে 12টা সেফ হাউস চালাচ্ছেন কিংবা সামলাচ্ছেন, জঙ্গিদের সেফ হাউস। একবার ভাবুন তো, এই মালদা মুর্শিদাবাদে আপনার পাড়ার কোনো ভাড়াটে বা ফেরিওয়ালা সেজে কোনো শত্রু বসে নেই তো? কারণ এরা হয় কাপড় ব্যবসায়ী কিংবা মশলা কারবারির ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেই, এমনটাই জঙ্গি নেটওয়ার্কের যে ইন্টেলিজেন্স আসছে সেই ইন্টেলিজেন্স বলছে। আগামী দিনের বড় লক্ষ্যের মধ্যে এদের রয়েছে শিলিগুড়ির করিডোর বা চিকেন স্নেক। এবং এটাও শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এই সংগঠনগুলো। এবং এরা যে বাংলার ভৌগোলিক গুরুত্বকে হাতিয়ার করেছে সেটা নতুন করে বলে দেওয়ার দরকার নেই। শিলিগুড়ি করিডোর বা আমাদের সেই বিখ্যাত চিকেন স্নেক এখন তাদের প্রধান টার্গেট। এখান থেকেই তারা উত্তর পূর্ব ভারতের সাথে যে মূল ভূখণ্ডের যোগাযোগ, আমাদের ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ, সেটাকে বিচ্ছিন্ন করার ছক কষছে। রেল লাইন থেকে শুরু করে ব্রহ্মপুত্রের ওপর ব্রিজ, সব কিছুই এদের হিট লিস্টে রয়েছে। তাহলে একবার ভাবুন এরা কি কি টার্গেট করছে। এরা রেল লাইন টার্গেট করছে, এরা ব্রিজ টার্গেট করছে। কারণ এরা সংযোগ বিচ্ছিন্ন করতে চায়। এরা উত্তর পূর্ব ভারতকে ভারতের মেন ভূখণ্ড থেকে আলাদা করতে চায়। এখন পর্যন্ত যে ইন্টেলিজেন্স আমরা পাচ্ছি তাতে মালদা এবং মুর্শিদাবাদ এই দুই অঞ্চলের কথা বারবার গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে। মুর্শিদাবাদে এক ব্যক্তি রয়েছেন যিনি এই মুহূর্তে রিক্রুটমেন্ট করছেন। শুধু তাই নয়, মুর্শিদাবাদে 20 থেকে 30 জন জঙ্গিকে নিয়ন্ত্রণ করছে এই হোসাফ নামক জঙ্গি। কৃষি জমিতে এই হোসাফ নামক জঙ্গি কিন্তু চালাচ্ছে জঙ্গিদের নেটওয়ার্ক, প্রশিক্ষণ শিবির চালাচ্ছে। আবার একই সঙ্গে মালদায় নুরুল হোসেন নামক এক জঙ্গি, নুরুল হোসেন, মালদায় ইনি 8 থেকে 12টি সেফ হাউস কিংবা জঙ্গিদের নিরাপদ আস্তানা মেনটেন করছেন। কানাঘুষো শোনা যাচ্ছে মশলার কারবারি কিংবা কাপড়ের ব্যবসায়ী, এই পরিচয়ে এরা গা ঢাকা দিয়ে থাকছে বিভিন্ন প্রান্তে। কিন্তু এই টেরার মডিউল কি শুধুই বাংলাদেশ থেকে কন্ট্রোল হচ্ছে? একেবারেই নয়। এই টেরার মডিউলের আরও একটি গুরুত্বপূর্ণ কিংবা আরও একটি শাখা রয়েছে পাকিস্তানে। 2025-এর মে মাসে অপারেশন সিঁদুর হয়েছিল, আমি আপনি সবাই জানি। সেই অপারেশন সিঁদুরে লস্করে তৈবা আর জৈশে মোহাম্মদ এদের কোমর ভেঙে দিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু এখন 2026 কিংবা 2025-এর শেষের গোয়েন্দা রিপোর্ট বলছে লস্করে তৈবা এবং জৈশে মোহাম্মদ আবার মাথা চাড়া দিচ্ছে। হাফিজ সঈদ আর মাসুদ আজহার, অর্থাৎ লস্কর এবং জৈশের প্রধান দুজন, হাফিজ সঈদ আর মাসুদ আজহার, এরা পাকিস্তান থেকে আবার সক্রিয় হচ্ছে। জম্মু অঞ্চলে বর্তমানে, একদম আজকের খবর এটা, 30 থেকে 40 জন বিদেশি জঙ্গি ঘাপটি মেরে বসে আছে। লস্করে তৈবার নতুন কমান্ডারের নাম মুসা আর সমীর। লস্করে তৈবার নতুন দুজন কমান্ডার মুসা আর সমীর, এরা এখন রাজৌরি আর কঠুয়া এই দুটো সেক্টরে নাশকতা চালানোর ব্লুপ্রিন্ট তৈরি করছে। অর্থাৎ মে 2025-এ অপারেশন সিঁদুরের ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল বটে, কিন্তু বর্তমানে তারা নতুন করে সংগঠিত হচ্ছে এবং তাদের এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে মুসা আর সমীর। লস্করে তৈবার মুসা এবং জৈশে মোহাম্মদের সমীর। এখনকার জঙ্গিরা কিন্তু আর আগের মতো নেই। তারা এখন উন্নত মানের অস্ত্র ব্যবহার করছে। তাদের হাতে M4 কার্বাইন মেশিন গান, স্টিল কোর বুলেটস অর্থাৎ বর্মভেদী বুলেট,
বুলেট প্রুফ ভেস্টকে পাংচার করতে পারে এরকম বুলেট। আর অবশ্যই তৃতীয় জিনিসটা শুনলে আপনি চমকে যাবেন, চীনা গ্রেনেড, চাইনিজ ম্যানুফ্যাকচার্ড গ্রেনেড। এরা সবাই পাহাড়ের যে প্রাকৃতিক গুহা আছে সেই গুহাগুলোতে আশ্রয় নিচ্ছে, যা ড্রোন বা হাওয়াই সার্ভেলেন্স, এরিয়াল সার্ভেতে ধরা পড়া খুব কঠিন। এমনকি এরা এখন এনক্রিপ্টেড হার্ডওয়্যার ব্যবহার করছে, যা সিগন্যাল ইন্টেলিজেন্সকে ফাঁকি দিতে পারে। অর্থাৎ বিএসএফ কিংবা আর্মির যে নজরদারি, সেটাকে ফাঁকি দেওয়ার জন্য ইনক্রিপ্টেড ওয়্যারলেস সার্ভিস ব্যবহার করছে, M4 কার্বাইনের মতো মেশিন গান ব্যবহার করছে এবং স্টিল কোর বুলেট ব্যবহার করছে। এই স্টিল কোর বুলেট বর্মভেদী বুলেট। বুলেট প্রুফ জ্যাকেট বলুন কিংবা ট্যাকটিক্যাল গিয়ার বলুন কিংবা শিল্ড বলুন, সেগুলোকে ভেদ করে যেতে পারে। এমনকি সামনে যদি কোনো ট্যাঙ্ক বা এরিয়াল কিংবা আর্মার্ড ভেহিকল থাকে, অর্থাৎ বুলেট প্রুফ ভেহিকল থাকে, সেই ভেহিকলের বুলেট প্রুফিংকে ভেদ করে এই স্টিল কোর বুলেট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এত টাকা এরা পাচ্ছে কোথায়? ফান্ডিং আসছে হাওয়ালা থেকে। আর এই অস্ত্র এরা পাচ্ছে কোথায়? এই অস্ত্র দিচ্ছে আফগানিস্তানের নওয়াজ নেটওয়ার্ক। আমেরিকা যে অস্ত্র আফগানিস্তানে ফেলে গিয়েছিল, নেটোর অস্ত্র, সেই নেটোর অস্ত্রকে এরা ঝালাই বাছাই করে দারা খেল বর্ডার থেকে লস্কর জয়েশের হাতে চলে যাচ্ছে। সেখান থেকে এটা আসছে পাক অকুপাইড কাশ্মীর কিংবা পিওকেতে, যেখান থেকে এটা রেজিস্ট্যান্স ফ্রন্ট মানে টিআরএফ কিংবা পিএএফএফ এর হাতে চলে আসছে এবং সেখান থেকে জঙ্গিদের হাতে। এদের মূল লক্ষ্য কি জানেন? এদের মূল লক্ষ্য কিন্তু ভারতের পরিকাঠামো ধ্বংস করা, বিশেষ করে উধামপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক এবং NH-44 টানেল প্রজেক্ট এদের নিশানায় রয়েছে। কেন? শুনে নিন। উধামপুর বারামুল্লা শ্রীনগর যে রেলওয়ে লিঙ্ক, এই লিঙ্ক যদি এরা ক্ষতিগ্রস্ত করতে পারে, তাহলে আমাদের সেনাদের রসদ কিংবা রিইনফোর্সমেন্ট পাঠানো সমস্যার হবে এবং অবশ্যই কাশ্মীরকে মেন ভূখণ্ড থেকে আলাদা করা যাবে। আবার একই সঙ্গে NH-44 যে টানেল প্রজেক্ট চলছে, সেটাও কিন্তু ভারতীয় সেনা এবং কাশ্মীরের জন্য লজিস্টিক্যালি খুব গুরুত্বপূর্ণ। তাই এই দুটি প্রজেক্টকে এরা টার্গেট করছে। এরা চাইছে কাশ্মীরের সাথে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে, অর্থাৎ আমাদের অঙ্গরাজ্য কাশ্মীর, এই রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন করতে, যাতে আর্মি সাপ্লাই এবং লোকাল সাপ্লাই দুটোই বিঘ্নিত হয়। এর পাশাপাশি এই মুহূর্তে কাশ্মীরের বিভিন্ন LOCর ফরওয়ার্ড লোকেশনে ভিলেজ ডিফেন্স গার্ড নামে একটি গার্ড তৈরি করেছে ভারতীয় সেনা। এরা কি করে? এরা মূলত একেবারে সেই গ্রাম কিংবা ভিলেজের বাসিন্দা। এদের হাতে অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে সেনা, যাতে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এরা হতে পারে। অর্থাৎ এই গ্রামগুলোর ভেতরেই তো জঙ্গিরা অনুপ্রবেশ করার পর ঘোরাফেরা করে, তারা যাতে নিজেদের প্রাইমারি ডিফেন্স, বেসিক ডিফেন্সটা করতে পারে এবং খবর দিতে পারে যেটুকু সময় লাগে, যে 10-15 মিনিট সময় লাগে এদেরকে ঠেকিয়ে রাখার, সেই সময় যাতে এই ভিলেজ ডিফেন্স গার্ডরা এখানে সক্রিয় থাকতে পারে। আর্মির এই পদ্ধতির পাল্টা গিয়ে এখন এই জঙ্গিরা এই ভিলেজ ডিফেন্স গার্ডদের খতম করার চেষ্টা করছে, যাতে একেবারে গ্রাসরুট লেভেলে সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। এই ভিলেজ ডিফেন্স গার্ড কিন্তু একেবারে গ্রাসরুট লেভেলের সুরক্ষা ব্যবস্থা, মানে একেবারে বেসিক লেভেলের সুরক্ষা ব্যবস্থা। অনুপ্রবেশ করার পর এই জঙ্গিরা কাশ্মীর কিংবা এই LOC এরিয়ার বিভিন্ন গ্রামে গঞ্জে গা ঢাকা দিয়ে থাকে। তাই এখানে ভিলেজ ডিফেন্স গার্ড থাকলে, যেটাকে VDF বলা হচ্ছে কিংবা VDG বলা হচ্ছে, যারা আর্মির দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং ফায়ার আর্মস তারা রাখছে, বেসিক ফায়ার আর্মস রাখছে, তারা কিন্তু নিজেরাই সেনাকে খবর দিতে পারে আর যতক্ষণ না সেনা পৌঁছচ্ছে এই জঙ্গিদের ঠেকিয়ে রাখতে পারে। মানে যদি জঙ্গিরা ফায়ার করে, এরা একটা পাল্টা ফায়ার করে বেসিক ডিফেন্সটা দিতে পারে। অর্থাৎ জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার যে সুবিধে এতদিন ছিল, সেটা এবার নড়বড়ে হয়ে গেছে। তাই এই ভিলেজ ডিফেন্স গার্ডদেরও তারা টার্গেট করছে, যাতে একেবারে গ্রাসরুট ডিফেন্সটাকে তারা ভাঙতে পারে। আর এখন আসছি সব থেকে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সংস্থা ক্যালিব্রেক্স অসিন্ট তাদের মূল্যায়ন বলছে, আগামী 90 দিনের মধ্যে, 2026-এর প্রথম 90 দিনের মধ্যে, অর্থাৎ 2026-এর মার্চ মাসের মধ্যে
বড় সড়ো জঙ্গি হামলার সম্ভাবনা 75 থেকে 80% থাকছে। ঠিক শুনছেন আপনি, 75 থেকে 80% জঙ্গি হামলার সম্ভাবনা থাকছে। কিন্তু কেন এই সময়টাকেই বেছে নিল তারা? কোন কারণে? এই মুহূর্তে ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিপোর্ট থ্রেট লেভেল অ্যানালিসিস করে বলছে নাশকতার সম্ভাবনা 75 to 80% বাড়ছে। যেভাবে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন সেক্টরে, পশ্চিম এবং পূর্বে জঙ্গিদের তৎপরতা বাড়ছে, যেভাবে ঠিক পুঞ্চে আইডি উদ্ধার করা হলো, জঙ্গিদের আইডি উদ্ধার করা হলো, তারপর 75 থেকে 80% আগামী 3 মাসে নাশকতার সম্ভাবনা বাড়ছে, এটা ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে। কিন্তু কেন এই সময়ে নাশকতার ছক কষছে জঙ্গিরা? যে দেখুন, 70 থেকে 80% সম্ভাবনা রয়েছে আগামী 90 দিন, মানে 2026-এর মার্চ মাস পর্যন্ত, আগামী 3 মাস ভারতে বড় সড়ো নাশকতা ঘটানোর ছকের। এই মুহূর্তে গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট পেয়েছে তাতে বলছে আগামী 90 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ। কারণ গোয়েন্দা ইন্টেলিজেন্স বলছে 75 to 80% থ্রেট লেভেল রয়েছে কোনো রকম নাশকতার ছকের জঙ্গিদের দ্বারা প্ল্যান। তো প্রশ্নটা হলো, কেন ঘাবড়াবেন না? তার আগে বলে দিই, ঘাবড়াবেন না। গোয়েন্দারা যখন এটা জানতে পেরেছে, বিশ্বাস করুন তার কাউন্টার মেজার্সও নেওয়া শুরু হয়ে গেছে। কেন এগুলো বলা হচ্ছে? বলা হচ্ছে কারণ কয়েকটা জিনিস দেখুন। অনুপ্রবেশ যেভাবে বাড়ছে, পশ্চিমে এবং পূর্বে যেভাবে জঙ্গি কার্যকলাপ বাড়ছে, বাংলার কিছু জায়গা, অসমের কিছু জায়গা, মণিপুর এবং পাঞ্জাবের কিছু জায়গায় যেভাবে জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি হচ্ছে, এই সমস্ত তথ্য একসঙ্গে নিয়ে গোয়েন্দারা যে থ্রেট লেভেল অ্যানালিসিস করছেন তাতে বলা হচ্ছে 75 to 80% চান্সেস রয়েছে আগামী 90 দিনে বড় কোনো নাশকতার ছকের জঙ্গিদের। কিন্তু এই সময়টা কেন তারা বাড়ছে? বিশেষ করে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালটি ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই সময়ের মধ্যেই জঙ্গিরা তাদের নাশকতার চূড়ান্ত ছক কার্যকর করতে পারে, এটা গোয়েন্দা সূত্রের খবর। কেন এরকম বলা হচ্ছে শুনুন তাহলে। পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনকে হাতিয়ার করতে চাইছে জঙ্গিরা। কোন জঙ্গিরা? হুজির মতো সংগঠন, হুজিবি, এইসব সংগঠন, এরা চাইছে ভোট কেন্দ্রে হিংসা ছড়িয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করতে। বিশেষ করে মুসলিম প্রধান কিংবা মাইনরিটি প্রধান এলাকায়, মন্দির বা উপজাতি এলাকায় গির্জায় হামলার পরিকল্পনা করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার নোংরা খেলা খেলছে এরা। মুজাহিদদের নেতৃত্বে আসিফ রেজা কমান্ডো ফোর্স, এই আসিফ রেজা কমান্ডো ফোর্স 2001 থেকে 2008 প্রচুর নাশকতা ঘটিয়েছে। এমনকি কলকাতায় এখানে যে আমেরিকান এম্বাসির ওপর হামলা হয়েছিল 2001-এ, এই আসিফ রেজা কমান্ডো ফোর্স ঘটিয়েছিল। তারা আবার সক্রিয় হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারে। এই পুরো নেটওয়ার্কটিকে একটি বিষাক্ত মাকড়সার জালের সাথে তুলনা করা যেতে পারে। ট্যারেন্টুলার জাল, যার একটি প্রান্তে পাকিস্তান আর অন্য প্রান্তে বাংলাদেশ থাকলেও এর সুতোগুলো আমাদের পশ্চিমবঙ্গ এবং জম্মু কাশ্মীরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের ওপর দিয়ে বিস্তার লাভ করছে। এই জালটি সম্পূর্ণ হওয়ার আগেই এর প্রতিটি সুতো ছিঁড়ে ফেলা ভারতের নিরাপত্তার জন্য অপরিহার্য। অ্যান্ড রেস্ট অ্যাশিওর্ড, আমাদের সমস্ত নিরাপত্তা এজেন্সি এখন এটাই করছে। রিপোর্ট বলছে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি, এই 30 দিন সময় হলো আমাদের কাছে মোক্ষম সুযোগ। এই গোটা জানুয়ারি মাসে এই সময়ের মধ্যে এদের পরিকাঠামো গুড়িয়ে দিতে হবে, যাতে ভোটের আগে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে না পারে। এদের আর্থিক বাজেট কত জানেন এই জঙ্গি গোষ্ঠীগুলোর? 30 থেকে 40 মিলিয়ন ডলার। আর এই টাকা ওরা পাচ্ছে জাল টাকা কিংবা কাউন্টারফিট ফরেন কারেন্সি নোট, ড্রাগস আর অনলাইন ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। 30 থেকে 40 মিলিয়ন ডলার এরা তুলছে ড্রাগস, ক্রাউড ফান্ডিং এবং অনলাইন ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। এবং ফরেন কারেন্সি তো রয়েছে, অর্থাৎ ফরেন কারেন্সির যে আমরা যেটাকে বলি কাউন্টারফিট কারেন্সি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে বাংলার জন্য দাঁড়িয়ে হলো মুর্শিদাবাদ এবং মালদা জেলার যে রিপোর্ট আসছে, যে গোয়েন্দা রিপোর্ট আসছে, মালদা এবং মুর্শিদাবাদ জেলায় দুজনকে আইডেন্টিফাই করা গেছে। মুর্শিদাবাদ মালদা জেলায় এই জঙ্গিদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে এমনটাই বলা যাচ্ছে। মোহাম্মদ হোসেন ওরফে হোসাফ মুর্শিদাবাদের কোঅর্ডিনেটর, 20 থেকে 30 জন জঙ্গি কিংবা স্লিপার সেলকে রিক্রুট করছে, এখানে কৃষি জমিতে গোপনে ট্রেনিং চালাচ্ছে। আর মালদায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি, ছবি এদের এখনো পাওয়া যায়নি, ইনি 8 থেকে 12টা সেফ হাউস কিংবা জঙ্গিদের গোপন ডেরা চালাচ্ছেন এমনটা জানা যাচ্ছে। এবং আরও একটি সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি, শুধু ডেরা চালাচ্ছে না, কাপড়ের ব্যবসায়ী, মশলার ব্যবসায়ী, এই আড়ালে কিংবা জঙ্গিরা এই পরিচয় নিয়ে খুব অনায়াসে আম জনতার সঙ্গে মিশে যাচ্ছে। পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, এবং আবার সেই ছবিটা দেখাবো, 19 বছরের যে বাংলাদেশি যুবককে ভূঁইয়া, যে বাংলাদেশি যুবককে আজ জম্মু কাশ্মীরে এলওসি থেকে গ্রেফতার করা হয়েছে, এই যুবক কিন্তু বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে ঢুকেছিল বাংলাদেশ থেকে, এই রুট মারফত অনুপ্রবেশ করেছিল, এখান থেকে চলে গিয়েছে সরাসরি জম্মু কাশ্মীরে, একেবারে এলওসিতে গিয়ে এই যুবককে ধরা হয়েছে। এর প্ল্যান হয়তো ছিল পাকিস্তানে গিয়ে জঙ্গি লঞ্চপ্যাড থেকে ট্রেনিং নিয়ে আসা। পাসপোর্ট নেই, নথি নেই, শুধু একটা মোবাইল ফোন, এবং সেই মোবাইল ফোনে গুচ্ছ গুচ্ছ অ্যাপ, এনক্রিপ্টেড অ্যাপ, যে অ্যাপ সাধারণত জঙ্গিরা ব্যবহার করে হ্যান্ডলারদের সাথে কমিউনিকেশনের জন্য। বন্ধুগণ, বিপদ শুধু সীমান্তে নেই, বিপদ আমাদের ঘরের দরজায় করা নাড়ছে। যখন পাকিস্তানি লস্কর আর বাংলাদেশি JAFHS হাত মেলায়, নতুন সংগঠন JAFHS হাত মেলায়, তখন বুঝতে হবে লড়াইটা কিন্তু এখন খুব একটা সহজ নয়। মুর্শিদাবাদ থেকে কাঠুয়া শত্রুরা জাল বিছিয়ে রেখেছে, কিন্তু ভারতও বসে নেই। আমাদের সুরক্ষা বাহিনী সতর্ক, কিন্তু আমি আপনি নাগরিক হিসেবে আমাদেরও চোখ কান খোলা রাখতে হবে। মনে রাখবেন, আগামী 30 দিন ভারতের নিরাপত্তার জন্য এক অগ্নি পরীক্ষা। কোনো সন্দেহভাজন কাউকে দেখলে নিজেরা আইন হাতে তুলে নেবেন না, তৎক্ষণাৎ নিজের লোকাল পুলিশ স্টেশনে ফোন করুন, কিংবা কোনো আর্মি ইনস্টলেশন থাকলে, কোনো হেল্পলাইন থাকলে সেখানে ফোন করুন। সজাগ থাকুন, সতর্ক থাকুন, ভারতের একজন সেনা হয়ে উঠুন। ভালো থাকবেন, জয় হিন্দ।